ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন এবং রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের আজকের সম্প্রসারণে। শুরুতেই একটু সরে যেতে চাই যে আজকের যেই সংবাদটি, নির্বাচনে জিতে এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান পাশে রাখতে চান অন্যান্য দলকেও, বললেন ফিনান্সিয়াল টাইমসকে। একটু শুরুতেই হাসান মামুন আপনার কাছে আসতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারেক রহমানের বক্তব্য বেশিরভাগ জায়গায় আসলে আলোচিত হচ্ছে, সমালোচনার জায়গাটা আসলে কম, সেটা আসলে খুব কম, আসলে আমি এখন পর্যন্ত ওভাবে আসলে দেখিনি। আপনার তারেক রহমানের বক্তব্য নিয়ে একটু জানতে চাই, আপনার অবজারভেশন, আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। রহমান সাহেবের যে ইন্টারভিউ যেটা বিবিসি বাংলা করেছে, প্রথম পর্ব আমরা দেখেছি, শুনেছি, দ্বিতীয় পর্বের অপেক্ষায় আছি। একই সঙ্গে আজকে কিন্তু আরেকটা খবর আছে যে ফাইন্যান্সিয়াল টাইমসকে উনি আরেকটা ইন্টারভিউ দিয়েছেন, তাই জি। না? এটা অনলাইনে আছে, ইলেকট্রনিক মিডিয়ায় আছে খবরটা, এটা প্রিন্ট মিডিয়া আসবে এবং গুরুত্বের সঙ্গে আসবে। তারেক রহমান সাহেবের ইন্টারভিউর অপেক্ষায় কিন্তু আমরা সবাই ছিলাম, কারণ উনি তো ইন্টারভিউ দেননি এ পর্যন্ত, যদিও বক্তব্য রেখেছেন দলীয় সভায়, জুমে যুক্ত হয়ে, যেভাবে আমরা যুক্ত আছি এই মুহূর্তে, তাই না? উনি লন্ডন থেকে বক্তব্য রেখেছেন এবং উনি কিন্তু দলের একেবারে তৃণমূল পর্যন্ত উনি যুক্ত থেকেছেন। মানে হাসিনা রেজিমে আমি বলবো যে তারেক রহমান সাহেব দলটাকে নতুন করে সাজিয়েছেন, রক্ষা করেছেন এবং এটাকে মানে বিভক্ত হতে দেননি। বিভক্তির চেষ্টা কিন্তু বহুবার হয়েছে, অনেকবার হয়েছে। কিছু লোক দল ছেড়ে চলে গেছে, কিন্তু তারা সুবিধা করতে পারেনি। যাই হোক, তো আমি এখানে বলবো যে এই বিএনপি কিন্তু তারেক রহমান সাহেবের হাতে গড়া। বিশেষ করে খালেদা জিয়া কারাগারে চলে যাওয়ার পর উনি তো এককভাবেই দল চালিয়েছেন। মানে বিদেশ থেকে চালালেও এটা দলীয় কর্মীরা কিন্তু অনুভব করেনি যে তারা নেতৃত্ব শূন্য। এবং গণ অভ্যুত্থানেও তারেক রহমানের একটা বড় ভূমিকা ছিল। যে প্রশ্নটা বিবিসি বাংলা কিন্তু করেছে তাকে, এই যে মাস্টার মাইন্ড, যে ইস্যুটা, এটা মানে অনেকে তো তারেক রহমান সাহেবকে মাস্টার মাইন্ড মনে করে এবং দলের কেউ কেউ এরকম বক্তব্য বোধহয় রেখেছিল। তো সেজন্য তারেক রহমান সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি নিজেকে কি মনে করেন। যাই হোক, সেটার উনি যুৎসই জবাব দিয়েছেন এবং জি, খুবই উনি জনগণকে একেবারে এর কৃতিত্ব খুবই দিয়েছেন। সংযত ভাষায়। এবং উনি কিন্তু এটা বলেছেন পরিষ্কার করে যে এই গণ অভ্যুত্থানটা এটা 15-16 দিনের ব্যাপার না। এটার সূত্রপাত শুরু হয়েছিল হাসিনা রেজিমের যে অপকর্ম তার বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন এবং বিএনপির সঙ্গে যারা সহযাত্রী ছিল, যেসব দল, এবং যাদের নিয়ে উনি নির্বাচনেও যেতে পারেন এইরকম ইঙ্গিতও কিন্তু আছে, বা সরকার গঠন হতে পারে, এই ফাইন্যান্সিয়াল টাইমসকে উনি এটা বলেছেন, তাই না? এবং উনি কিন্তু এটাও বলেছেন যে যে সংস্কার কর্মসূচি বিএনপি দিয়েছিল অনেক আগে, এই গণ অভ্যুত্থানের অনেক আগে, সেটা শুরুতে ছিল 27 দফা, যেটা বিএনপি নিজস্ব। পরে মানে যারা আন্দোলনের সহযাত্রী তাদের সঙ্গে পরামর্শ করে এটাকে 31 দফায় মানে রূপান্তরিত করা হয়। অর্থাৎ উনি ইনক্লুসিভিটির কথা বলেছেন, যে বিএনপি যে ইনক্লুসিভ হতে চাচ্ছে, অন্যদের মতামত ধারণ করতে চাচ্ছে, এটা। তো আচ্ছা, যাই আপনার হোক, এই ইনক্লুসিভ কথার পরিপ্রেক্ষিতে আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমি যদি বলি 2001 থেকে 2005-06 সালের তারেক রহমান আর বর্তমান সময়ের তারেক রহমান, অনেকেই বলে থাকেন যে বর্তমান সময়ে তারেক রহমান অনেক বেশি পরিশীলিত, অনেক বেশি পরিণত রাজনীতিতে। আপনাদের কাছেও কি তাই মনে হয়? অবশ্যই আমি তো বলবো যে আমি তো বলেছি যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটা নতুন বিএনপির জন্ম হয়েছে, এবং এর ভেতর দিয়ে তারও কিন্তু জন্ম, মানে পুনর্জন্ম হয়েছে বলবো, বা রূপান্তর ঘটেছে আর কি। ব্যক্তি হিসেবে তার শুধু না, তার নেতৃত্বের গুণাবলী যুক্ত হয়েছে তার মধ্যে। আমরা তো গণ অভ্যুত্থানের পরে কিছু রাজনৈতিক নেতার বক্তব্যের খুবই প্রশংসা মিডিয়াতে হয়েছে, তার মধ্যে উনি আছেন। জামায়াতের আমিরও আছেন, সংযত ভাষায় কথা বলা, বা যে রাজনৈতিক ভাষা আমরা ইতোপূর্বে দেখিনি, বিশেষ করে হাসিনা রেজিমে তো দেখিনি, মানে ক্ষমতাসীন দলের কাছ থেকে বা বড় দলের তরফ থেকে যে মানে যে অসংযত ভাষা ব্যবহৃত হয়েছে, সেই দিক থেকে দেখলে তারেক সেখান থেকে রহমান দেখলে সাহেব একটা কিন্তু পরিবর্তনের আভাস পরিবর্তন। আসলে পাওয়াই যায়। এবং জি। এবং আমি আরেকটু বলতে চাই যে তারেক রহমানের যে ইমেজ তৈরি করা হয়েছিল প্রোপাগান্ডা চালিয়ে, যে উনি দুর্নীতিবাজ, তাই না? উনি হচ্ছেন মানে হাওয়া ভবন তৈরি করেছেন,
এবং দলের মধ্যেও কিন্তু তার নেতিবাচক ইমেজ এক ধরনের তৈরি হয়েছিল, বিশেষ করে সিনিয়র নেতাদের মধ্যে, আমার যদি স্মরণ করতে পারি। আহ, সেই জায়গা থেকে তারপরে হচ্ছে যে শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য যে গ্রেনেড হামলা হয়েছিল, সেখানে উনি হচ্ছেন মাস্টার মাইন্ড ইত্যাদি, তাই না? পরে চার্জশিটে তার নাম যুক্ত করা হয়েছিল 111 সরকারের সময়। এবং 111 সরকারের সময় তাকে নানাভাবে অভিযুক্ত করে এমনকি মুচলেখা দিয়ে দেশ থেকে কিন্তু বাধ্য করা হয়েছিল, তাই না? জি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তারেক রহমান সাহেব নিজের ইমেজ, যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছিল প্রপাগান্ডার ভেতর দিয়ে, সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে এসেছেন। জি, এবং সেখান থেকে উনি বেরিয়ে এসেছেন। আমাদের ইতিবাচক আরেকজন ইমেজ। অতিথি রয়েছে, আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই। মারুফ মল্লিক, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বর্তমান সময়ে তারেক রহমানের যেসব বক্তব্য, দুটো গণমাধ্যমকে তিনি বক্তব্য দিয়েছেন, ফিনান্সিয়াল টাইমস এবং বিবিসি বাংলা। আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনার কাছে আসলে কি মনে হয় যে নির্বাচন ইস্যুতে, বিভিন্ন সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলেছেন? আমি যদি ওভারঅল আপনার মন্তব্য জানতে চাই, কি বলবেন? জি, ধন্যবাদ মামুন ভাইকে শুভেচ্ছা। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে এটা তো আসলে আমি বলবো যে মিডিয়ার পুরো জায়গাটাই দখল করে আছে ওনার এই সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি বিবিসি বাংলায় যেটি দিয়েছেন বা ফাইন্যান্সিয়াল টাইমসে ওনার যে ইন্টারভিউ, দুইটাকে যদি আমি একটু বিশ্লেষণ করতে চাই দুইভাবে। একটা হচ্ছে যে আপনার মোড অফ এক্সপ্রেশন, যেটা মামুন ভাই বললেন যে এই যে ওনার যে মোড অফ এক্সপ্রেশনটা ছিল ইন্টারভিউ, খুবই পরিশীলিত, সংযত এবং একটা ইনক্লুসিভ ক্যারেক্টার উনি গঠন করার চেষ্টা করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে মেসেজ, উনি ইন্টারভিউর মাধ্যমে কি মেসেজটা দিলেন, সেই জায়গায় কিন্তু উনি প্রথম যেটা ওনার পরিবার সহ ধরেন সারা বাংলাদেশের মানুষের উপর যে দমন নির্যাতন হয়েছে আওয়ামী ফ্যাসিস্ট আমলে, সেটা উনি তুলে ধরেছেন। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে নির্যাতিতদের বা মজলুম যে জনগোষ্ঠীর যে বক্তব্য, সেটা উনি তুলে ধরেছেন। পাশাপাশি উনি এটাও বলেছেন যে এখানে আসলে প্রতিশোধ বা প্রতিহিংসার কিছু নেই। আইনের মাধ্যমে বিচার, ন্যায়সঙ্গত বিচার পাওয়াটা সবার ন্যায় অধিকার, এবং সেই দিকেই বিএনপি যাবে বা বাংলাদেশে যাওয়া উচিত বলে উনি মনে করেন। আরেকটা হচ্ছে যে এই মানে আমি বলবো যে তার যে কি ভবিষ্যৎ পরিকল্পনা, বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি যদি ক্ষমতায় আসে, উনি যদি রাষ্ট্রনায়কের পদে অধিষ্ঠিত হন, তাহলে উনি কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবেন তারও কিছুটা আজকে আমরা ভাষণে ইঙ্গিত পেয়েছি। কালকের পর্বে হয়তো আরো বিস্তারিত পাবো। তো মোটা দাগে আমি বলবো যে একটা একটা দেশের মানুষ একটা আদর্শ যে ভাষণ বা যে বক্তব্য মানুষ আশা করে, কারণ এটা তো সত্যি কথা বলতে হবে, গত 17 বছরে বা তারও আগে আমাদের দেশে রাজনৈতিক নেতাদের বক্তব্য যে কাদা ছোড়াছুড়ি, পারস্পরিক দোষারোপ বা যে অশ্লীল অশ্রাব্য ভাষার যে আমরা একটা ব্যবহার দেখেছি, সেই জায়গায় বিএনপি কখনোই ছিল না। কারণ বিএনপির টপ লিডারদের বলতে আমরা যদি বলি, বেগম খালেদা জিয়া উনি যে ভাষণ দিয়েছেন, উনি মার্জিত রুচিশীল ভাষণের জন্য পরিচিত ছিলেন বাংলাদেশের রাজনীতিতে। এটা বিএনপির রাজনীতির ধারাবাহিকতা, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার যে ভাষণটা আমরা দেখলাম, খুবই আমি মনে করি যে ভালো হয়েছে, এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করবে রাজনীতি সম্পর্কে। কারণ রাজনীতি সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মধ্যে আমরা যাই বলি, একটা নেতিবাচক ধারণা আছে যে রাজনীতি করা যাবে না বা রাজনীতি কারা করে। এই জায়গায় আপনি যদি 5ই আগস্টের পরেও আমাদের রাজনীতি বিবেচনা করেন, বিএনপিকে নিয়ে নানা ধরনের প্রচারণা প্রপাগান্ডা হয়েছে। তো ওই জায়গা থেকে তো আমি তো বলবো উনি অত্যন্ত সংযত, মার্জিত, রুচিশীল। মানে আমি আবার বলবো যে মোড অফ এক্সপ্রেশনটা চমৎকার ছিল, এবং এটা আমার কাছে উল্লেখযোগ্য বলে জি। মনে হচ্ছে। মারুফ মল্লিক, আরেকটা বিষয় আপনার কাছে আমি একটু জানতে চাই যে আহ, আমাদের গণমাধ্যম যেভাবে যেভাবে বিএনপির খবর প্রচার করছে, এখন সব রাজনৈতিক দলেরই খবর প্রচার করছে, কিন্তু তারেক রহমানকে বিশেষভাবে আসলে ফোকাস করা হচ্ছে, কিংবা তার কাছ থেকে জানতেও চাওয়া হচ্ছে, যদি আপনি প্রধানমন্ত্রী হন কিংবা আগামীতে যদি দেশের কর্ণধার হন কিংবা দেশের দায়িত্ব নেন, ক্ষমতা পরিচালনার দায়িত্ব, তো এইভাবে প্রশ্ন করাটা আসলে কতটুকু প্রাসঙ্গিক একটু জানতে চাই। এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন, কিন্তু তারেক রহমান কিন্তু বরাবরই ভালো জবাব দিয়েছেন। জনগণ যদি বেছে নেয়, জনগণ যদি ভোট দেয়, উনি সবসময় জনগণের উপর নির্ভর করেছেন। কিন্তু গণমাধ্যমের এই যে তারেক রহমানকে ফোকাস করার ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন? না, এটা তো ধরেন বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম বড় দল, এবং উনি অন্যতম সেই বড় দলের প্রধান নেতা। তো যদি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, সেখানে ওনার দল যদি জিতে আসে, তাহলে উনি স্বাভাবিকভাবে উনি তো দায়িত্ব গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
এটা তো বোঝাই যায়। তো সেই জায়গা থেকে ওনাকে তো প্রশ্ন করা যেতেই পারে যে আপনি যদি দায়িত্ব নেন, কারণ এখানে হচ্ছে কি গণমাধ্যম, আপনিও গণমাধ্যম কর্মী, আমিও দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেছি। তো যারা সাধারণত ইনকামিং লিডার থাকেন তাদের কাছ থেকে জানতে চাওয়া হয় যে আপনি দায়িত্ব নিলে আপনি রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবেন, কারণ মানুষ যে ভোট দিবে কিসের ভিত্তিতে ভোট দিবে? সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রে তো এটাই হয় যে আপনি আসলে কি করবেন, কিভাবে কি করবেন, বা উনি কি করবেন। তো সেই জায়গায় তো উনি চমৎকারভাবে বলেছেন যে এটা তো আসলে দেশের মানুষের সিদ্ধান্ত, এরপরে দলের সিদ্ধান্ত। উনি আরেকটা কথা বলেছেন আজকের ভাষণে যে দলের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে থেকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি কিন্তু একটি কথা বেশ জোর দিয়েই বললেন যে দলের ভোটের প্রতি আমরা নির্ভরশীল না, সাধারণ ভোটাররা কি ভাবছে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে, কারণ এই নির্বাচনে তো শুধু দলের লোকজন ভোট দেবে না, দলের বাইরের লোকজনও ভোট দেবেন। সেই জায়গায় সাধারণ মানুষের কি ভাবনা, সাধারণ মানুষের কি চাওয়া পাওয়া বা চাহিদা, সেইটাও কিন্তু তারা মনোনয়নে, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে মনে হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে সামগ্রিকভাবে ওনাকে নিয়ে যে গুরুত্বটা দেয়া হচ্ছে এটা অত্যন্ত যৌক্তিক, কারণ এই মুহূর্তে উনি অন্যতম বড় নেতা, 17 বছর দেশের বাইরে আছেন এবং দীর্ঘদিন বাংলাদেশে গণমাধ্যমে তার বক্তব্য প্রচার করতে দেয়া হয়নি। তো সাধারণত বড় দলের বড় নেতাদের কথা তো মানুষ শুনতে চায় জি। গণমাধ্যম থেকে। উনি ভাষণ দিয়েছেন, সেটা ফেসবুকে লাইভ হয়েছে, ইউটিউবে লাইভ হয়েছে, কিন্তু গণমাধ্যমে কিভাবে সেটা প্রচার করা হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, সেটা নিয়ে তো একজন পাঠক হিসেবে ধরেন আমারও আগ্রহ আছে, আপনারও আছে, মামুন ভাইয়েরও আছে। দীর্ঘদিন তার সেই বক্তব্য অনুপস্থিত ছিল, তার বক্তব্য প্রচার জি। করতে দেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে তো এরকম মানুষের আগ্রহ থাকবে, প্রশ্ন করবে, জি, স্বাভাবিক। আপনারা দুজনেই বেশ আসলে যুক্তি দিয়ে তার বক্তব্যকে বলার চেষ্টা করেছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আরও দু একটা প্রসঙ্গ আছে সেসব নিয়ে কথা বলতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন হাসান মামুন এবং ডক্টর মারুফ মল্লিক। স্বাগত সম্প্রসারণে বিরতির পর আপনাদের দুজনকেই জানাচ্ছি। এখন যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে প্রস্তুত ভারত, ভোট হলে দ্রুত স্বাভাবিক হবে সম্পর্ক, মন্তব্য দেশটির পররাষ্ট্র সচিবের। শুরুতেই হাসান মামুন আপনার কাছে একটু আসতে চাই যে ভারতকে এই কথাটা কি নতুন তো বলেনি, নিশ্চয়ই আগে থেকেই এমন একটা ইঙ্গিত, আগে থেকে এমন একটা ভাবনা যে নির্বাচিত সরকার একটা মানে ভালো নির্বাচন তারা বাংলাদেশে দেখতে চায়, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। তো কি বলবেন? হ্যাঁ, ভারত কিন্তু এই অবস্থানটা আগেই ব্যক্ত করেছে, এটা নতুন না, তাই না? এবং আমার মনে হয় এর আগে একাধিকবার একই কথা বলেছে যে অংশগ্রহণমূলক নির্বাচন চায়, সুষ্ঠু শুধু না, অংশগ্রহণমূলক। তো অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা কি বোঝাচ্ছে এটা কিন্তু আমাদের কাছে মোটামুটি স্পষ্ট। সেটা হচ্ছে তারা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পার্টিসিপেশন চাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। এবং এটা ভারতীয় মিডিয়ায় বা ভারতীয় বুদ্ধিজীবীদের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে। তারা ওখানে সেমিনার করেছে, মিডিয়াতে বক্তব্য দিয়েছে ইত্যাদি। তো এটা আমরা জানি। এখন বাংলাদেশেও একটা সময় পর্যন্ত এই ব্যাপারটা ছিল, এমনকি সরকারও বলতো যে কোনো রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধ করতে চাই না। ডক্টর ইউনূস কিন্তু একাধিক ইন্টারভিউতে বলেছেন। আহ, তো এবং একটা বড় রাজনৈতিক দল বিএনপিরও এইরকম একটা অবস্থান ছিল যে নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করা না, বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা যেতে পারে, এই ছিল অবস্থান। আমার মনে হয় বিএনপির অবস্থানটা এখনো ওই রকমই আছে। তারেক রহমান সাহেবের যে ইন্টারভিউ নিয়ে আমরা কথা বলছি সেখানেও কিন্তু উনি মোটামুটি এই মনোভাবই ব্যক্ত করেছেন যে শেষ বিচারক হচ্ছে জনগণ। আমরা যদি খুব কেয়ারফুলি খেয়াল করি ওনার বক্তব্যটা, উনি কিন্তু বলেছেন যে আইনি প্রক্রিয়ায় হতে পারে, হয়, বিচারিকভাবে হয়, দলের যদি বিচারের সুযোগ থাকে, দল যদি অপরাধ করে তাহলে সেটা করা যেতে পারে, কিন্তু শেষ বিচারক হচ্ছে জনগণ। তো আমরা তো জানি যে এই যে মুসলিম লীগ যে বাংলাদেশ থেকে গায়েব হয়ে গেল, প্রায় মুসলিম লীগ বোধহয় নাম কাওয়াস্তে আছে, তাই না? এবং কয়েক ভাগে বিভক্ত ইত্যাদি। মুসলিম লীগের অফিস কোথায় এটাও আমরা বোধহয় জানি না, খুঁজে বের করতে হবে, তাই না? তো মুসলিম লীগ কিভাবে নাই হয়ে গেল, যে মুসলিম লীগ এত দুর্দণ্ড প্রতাপশালী ছিল? এবং কে মুসলিম লীগ করেনি এক সময়, তাই না? এক সময় যেমন বলা হতো যে কে আওয়ামী লীগ করেনি, কে বাম রাজনীতি করেনি। তো এখন তো বাম রাজনীতির অবস্থাও খারাপ, মুসলিম লীগের অবস্থাও খারাপ, মুসলিম লীগ তো নেই আমি বলছি। এবং যে মুসলিম লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হলো মানে 47 সালে, তো সেই মুসলিম লীগ কিন্তু 54 সালের নির্বাচনে মানে উধাও হয়ে গেল, তাই না? জি। বেশি দিন লাগে, বেশি দিন লাগেনি। এবং এখানে
বায়ান্নর যে ভাষা আন্দোলন, সেখানে তাদের যে মানে ভূমিকা, সেটা কিন্তু মানে গভীরভাবে দায়ী। তো আওয়ামী লীগও এই মানে গণ অভ্যুত্থানে কিন্তু দেশ থেকে মানে পালিয়ে গেছে, অলমোস্ট পালিয়ে গেছে, তাই না? জি। আওয়ামী লীগের যে অপরাধী অংশটা, তারা কিন্তু চলে গেছে। হুম। তো এখন আওয়ামী লীগ যদি নির্বাচন করতে দেয়া হয়ও আওয়ামী লীগকে, আওয়ামী লীগ কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তার শক্তি যেটুকু আছে সেটা সঞ্চয় করে, সংগঠিত করে নির্বাচনে পার্টিসিপেট করতে আমার মনে হয় পারবে না। ফলে এই প্রশ্নটা কিন্তু ইরেলেভেন্ট অনেকটা, যে আওয়ামী লীগ নির্বাচনে আছে কি নাই। একটা প্রশ্ন উঠতে আচ্ছা, পারে যে আওয়ামী হাসান লীগের মামুন, সমর্থক। জি। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, মানে হচ্ছে যেহেতু প্রসঙ্গটা ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য দিয়ে আমি একটু জানতে চাই যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় কিংবা অংশগ্রহণ করতে না দেওয়া হয়, যাই বলি না কেন, যে কোনো কারণেই হোক, তাহলে কি হচ্ছে ভারত বিষয়টা আসলে কিভাবে নিতে পারে? মানে হয় না যে নিজেদের পর্যবেক্ষণ, আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। আমার মনে হয় যে যদি আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনটা যদি প্রতিযোগিতামূলক হয়, দুইটা কিন্তু ইস্যু আছে এখানে। একটা হচ্ছে অংশগ্রহণমূলক। অংশগ্রহণ কার অংশগ্রহণ? এটা কি রাজনৈতিক দলের অংশগ্রহণ নাকি জনগণের অংশগ্রহণ? জনগণ যদি ব্যাপকভাবে অংশগ্রহণ করে, এটা পশ্চিমারাও বলছে, যে তাহলে নির্বাচন কিন্তু অংশগ্রহণমূলক বলে বিবেচিত হবে। এক। 2 নম্বর হচ্ছে যে যদি জনগণ মানে ভোটাররা প্রতিযোগী দল পায়, প্রতিযোগী প্রার্থী পায়, মানে পছন্দের প্রার্থী পায় নিজের মতো, তাহলে কিন্তু তারা ব্যাপকভাবে পার্টিসিপেট করবে। এবং আমরা তো দেখছি যে রাজনীতিতে একটা প্রতিযোগিতা আছে। রাজনীতি কিন্তু দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে, মানে মধ্যপন্থী রাজনীতি এবং দক্ষিণপন্থী রাজনীতি, এইভাবে বিভক্ত হয়ে গেছে। উদারপন্থীদের সেই রকম ভাবে দেখা যাচ্ছে না, বা উদারপন্থীর অবস্থান আমরা খুশি হব কিংবা যদি উদারপন্থীর বাংলাদেশ। অবস্থানটা কি মধ্যমপন্থীর মধ্যেই চলে আসছে? আমার তো মনে হয় যে আচ্ছা। যে উদারপন্থার নামে এই দেশে যেটা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে এই দেশে যেটা হয়েছে, সেটা কিন্তু দক্ষিণপন্থার চেয়েও খারাপ। কারণ তারা তো গণতন্ত্র হত্যা করেছে, তারা নির্বাচনই শেষ করে দিয়েছে, তাই না? এবং গুম খুন সহ হেন অপরাধ নেই। আমি এখানে সময় থাকলে বলতাম যে আর্থিক খাতে কি অপরাধ হয়েছে, কি ভয়ঙ্কর অপরাধ শেখ হাসিনা সরকার করেছে, যে জন্য মানে কিন্তু আওয়ামী লীগকে ইসলামিক। কি উদারপন্থী বলা যায়? আওয়ামী লীগকে কোনো পন্থী বলা যায় না। আওয়ামী লীগ আচ্ছা। আদৌ কোনো রাজনৈতিক দল কিনা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ, আমি তো মনে করি যে 2018 সালের নির্বাচনের ভেতর দিয়ে আওয়ামী লীগ কিন্তু নিজেকে নিজে ধ্বংস করে ফেলেছে। আওয়ামী লীগ প্রশাসনের ভেতর ঢুকে গেছে। আওয়ামী লীগ বলে কিছু ছিল না। আওয়ামী লীগ সিলেক্ট করে দিত, আওয়ামী লীগের নেতা বা কমিটি প্রশাসন সিলেক্ট করে দিত, এবং প্রশাসন বলতো যে আমরা তোমাদেরকে ক্ষমতায় রাখছি, ক্ষমতায় এনেছি, তাই না? তো আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ বলে যেটা ছিল, সেটা কিন্তু আমরা সেই মানে শেখ হাসিনার যে প্রথম শাসনামলের আওয়ামী লীগ, জি। কিংবা শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ গঠিত হয়েছিল নতুন করে, সেই আওয়ামী লীগকেও কিন্তু উনি শেষ করে দিয়েছেন। জি। তার বাবা শেষ করেছিলেন বাকশালের ভেতর দিয়ে, উনি শেষ করেছেন গণ অভ্যুত্থানে পরাজয়ের ভেতর জি, দিয়ে। বেশ তো কিছু ফলে বিষয় আওয়ামী উঠে লীগটা এসেছে এইভাবে আপনার কিছুটা বক্তব্যের মধ্য দিয়ে। কিছুটা আমাদের আরেকজন কিছুটা অতিথি রয়েছে, অপ্রাসঙ্গিক হয়ে আমরা একটু গেছে তার বলে কাছ আমার মনে থেকেও শুনতে চাই, যেহেতু সময় খুবই কম। ডক্টর মারুফ মল্লিক, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে ভারত বাংলাদেশে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চায়, সেখানে আসলে পরোক্ষভাবে ভারত কি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক? আপনার একটু ব্যাখ্যা জানতে চাই আমি। জি, হ্যাঁ, এটা মামুন ভাই তো বিস্তারিত বললেন। তারা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে ভারতের যে বাংলাদেশের পলিসি বা ভারত যেইভাবে বাংলাদেশকে দেখে থাকে, আমরা হয়তোবা ধরে নিতে পারি যে তারা পার্টিসিপেটরি বা ইনক্লুসিভ ইলেকশন বলতে আসলে আওয়ামী লীগের অংশগ্রহণকে বোঝাতে পারে। কিন্তু আমি বলবো এটা ভারতের অত্যন্ত একটা ভুল নীতি। ভারতের উচিত বাংলাদেশ পলিসিটা রিভিজিট করা বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে। কারণ 5ই আগস্টের একটা ঘটনা, বিপ্লব অভ্যুত্থান হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ কি চায়, এর আগেও আমি আমার কয়েকটি লেখায় লিখেছি। আমি যে কলামগুলো লিখি ওখানে আমি লিখেছি যে ভারতের উচিত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের প্রক্রিয়া শুরু করা, কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে না। এখন আওয়ামী লীগের সঙ্গে তারা কিন্তু তাদের, সেটাও বলেছে, আসলে তারা মানুষে মানুষে বন্ধুত্বটা আসলে বেশি গুরুত্ব দিতে চায়। তারা বলছে বটে, কিন্তু সেটা প্রতিফলন দেখাতে হবে পলিসি ফর্মুলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রসেসে। কিন্তু ধরেন এই যে অভ্যুত্থানের বা বিপ্লবের পরে আওয়ামী লীগের যারা অপরাধী তারা সব ভারতে পালিয়ে গেল এবং ভারত তাদের আশ্রয় দিল। তো এই জায়গায় কিন্তু ভারতের যে কথাবার্তা বা ভারতের আচরণে ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের মনে এক ধরনের শক্তভাবে অনাস্থা তৈরি হয়, এবং সেই অনাস্থাটা কাটিয়ে ওঠার জন্য যে কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে সেটা ভারতের দিক থেকে দেখা যাচ্ছে না। তো আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছে, এখানে আসলে আওয়ামী লীগকে বাদ দিয়েই আমাদের রাজনৈতিক পরিস্থিতি,
রাজনৈতিক ভবিষ্যৎ বিবেচনা করতে হবে। মামুন ভাই যেটা বললেন যে উনি তো আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দল হিসাবেই এখন আর বিবেচনা করতে চাইছেন না। আর আমি যদি বলি যে আওয়ামী লীগ দলটার মধ্যে শুরু থেকেই এক ধরনের ফেসিবাদী প্রবণতা ছিল, সেটা আচরণগত বা রাজনৈতিক যে ফেসিবাদ, সেটা কালচারাল ফেসিবাদ আমরা যেভাবেই বলি না কেন, সেটা আসলে সেই 54 পর থেকেই তারা অনেক হিস্টোরিক্যাল ইভেন্টের মধ্য দিয়ে গিয়েছে। বাংলাদেশের বড় অনেক রাজনৈতিক ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত, কিন্তু পাশাপাশি দল হিসাবে যাদের যে আচরণ, কথাবার্তা এবং কর্মসূচি শুরু থেকেই একটা ফেসিবাদী প্রবণতা ছিল, যেটা কিন্তু আমরা 71-এর পরে বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে দেখেছি, এরপরে শেখ হাসিনার আমলে দেখেছি। তাইলে পরে এইরকম একটা ফ্যাসিস্ট, এবং আপনি যে প্রশ্নটা করেছিলেন আওয়ামী লীগকে কোন পন্থীর দল বলা যায়, এইখানে যে আমাদের একটা শুভঙ্করের ফাঁকি ছিল। মোটা দাগে সবসময় আওয়ামী লীগকে একটু সেন্টার লেফট, উদারপন্থী বা স্বাধীনতা সপক্ষে শক্তি এইভাবে বিবেচনা করা হতো। কিন্তু আওয়ামী লীগের যে আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, জাতিবাদী জাতীয়তাবাদ, এথনোসেন্ট্রিক যে জাতীয়তাবাদ, সেই জায়গা থেকে বিবেচনা করলে আওয়ামী লীগকে কখনোই সেন্টার লেফট বা উদার পার্টি বলা যায় না। এটা একটা চরম দক্ষিণপন্থী দল, রাইট উইং। এখন আমাদের আরো মাথায় মানে রাখতে হবে গণতান্ত্রিক দল বলা যাবে না, তাই তো? নো নো নো, কারণ কখনোই শুধু আমাদের দেশের মানুষের মধ্যে একটা সাধারণ প্রবণতা আছে, ধর্মভিত্তিক দলগুলোকে আমরা রাইট উইং বা দক্ষিণপন্থী বলে থাকি। ধর্মভিত্তিক দল ছাড়াও ফিলোসফিক্যাল বা রাজনৈতিক দর্শনের জায়গায় যারা জাতিবাদী চিন্তা ভাবনা করে, কালচারাল, ধরেন পরিচয়বাদী রাজনীতি, হ্যাঁ, পরিচয়বাদী রাজনীতিতে যারা শক্তভাবে বিশ্বাস করে, তারাও কিন্তু আসলে দক্ষিণপন্থী দল হয়, এবং অতি দক্ষিণপন্থা থেকে কিন্তু ফেসিবাদের রূপান্তর হয়, যেটা বাংলাদেশে আওয়ামী লীগ দুইবার প্রমাণ করেছে, বাকশাল করে আর এই যে শেখ হাসিনা জি, শাসন। বেশ কিছু বিষয় উঠে এসেছে আপনাদের দুজনের বক্তব্যে। আসলে সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করা গেল না। ধন্যবাদ হাসান মামুন আপনাকে, ধন্যবাদ ডক্টর মারুফ মল্লিক আপনাকেও। এই ছিল সংবাদ সম্প্রসারণে, সঙ্গেই থাকুন।